এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প, যে সামনে এলেই মানুষ মিথ্যে বলতে ভুলে যায়। ভয়ঙ্কর এক সুপার পাওয়ার। এ কোনো অভিশাপ নাকি আশীর্বাদ? এক প্রেম সাদামাটা ছেলেটার জীবন ধ্বংস করে দিল। কিভাবে প্রমাণ করবে সে অপরাধী ছিল না? প্রেমিকার মৃত্যুর বদলা নিতে সে কোন বিপদের মুখে? এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি সে দাঁড়িয়ে আছে। সে সবার মনের কথা পড়তে পারত, দেখতে পেত ইতিহাস। তো চলো ঘুরে আসি, দেখে আসি সেই সাধারণ ছেলেটি এখন কি করছে, আর সে কি নিতে পারলো নিজের প্রেমিকার মৃত্যুর বদলা। দেখে আসি শেষ পর্যন্ত কি সে পারলো নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তো গল্পের শুরুতে আমরা আইজি নামের একটা ছেলেকে দেখি, যে প্রচণ্ড ডিপ্রেসড। এই হলো আমাদের এই গল্পের হিরো। ডিপ্রেসড কারণ তার ঘরের বাইরে প্রচুর প্রচুর লোক জড়ো হয়েছে। মিডিয়া থেকে সাধারণ মানুষ সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এর বাঁচার কোনো অধিকার নেই, একে মেরে ফেলো, একে মেরে ফেলা উচিত, এই দোষী, এই দোষী। আসলে সে একটা মেয়েকে অনেক বছর ধরে ভালোবাসতো, তারা ছোট থেকেই একসাথে থাকতো, আর এদের দুজনকে সবাই চিনতো। আর এখন যখন মেয়েটি মারা যায়, তার খুনি হিসাবে সবাই আইজিকেই দায়ী করছে। তাই তার ঘরের সামনে এত লোক জড়ো হয়েছে। এখন যখন সে ঘরের বাইরে বের হয়, প্রচুর রিপোর্টাররা তাকে ঘিরে ধরে, তারা উল্টোপাল্টা প্রশ্ন করে। তবে সে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই এগিয়ে যায়। আর এখানেই এক রিপোর্টার জানতে পারে যে ফরেনসিক অফিসে তার গার্লফ্রেন্ডের বডির চেক আপ চলছিল, সেইখানে সেই অফিসে আগুন লেগে গেছে। তবে সে প্রথম থেকেই বলে আসছে যে এই খুন সে করেনি। এরপর সে তার ফ্যামিলির কাছে যায়, তার বাবা মা তাকে বোঝায়। তারা বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা বড় উকিল হায়ার করব, তোমাকে কিছুতেই জেলে যেতে দেব না। তার ফ্যামিলিতে তার মা বাবা ছাড়াও তার এক ভাই রয়েছে। যাই হোক, তার ফ্যামিলি তাকে সাজা কাটতে দিতে চায় না, কিন্তু তারাও এটাই ভাবে যে তার গার্লফ্রেন্ডের খুন সেই করেছে। এরপর যখন সে এক জায়গায় বসেছিল, তার ভাই তার কাছে আসে, এসে বলে আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো। ঠিক এমন সময় এখানে তার বন্ধু লি আসে। সে একজন উকিল, আর তার কেস সেই হ্যান্ডেল করছে। এখন লি আইজিকে বলে, ফরেনসিক ল্যাবে আগুন লাগার কারণে আমাদের সমস্ত প্রুফ এভিডেন্সগুলো পুড়ে গেছে। এই জন্য আমাদের না এই কেসটা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, আরও কঠিন হয়ে উঠেছে, কারণ আমাদের হাতে এখন আর কোনো এভিডেন্স নেই। এরপর আমরা দেখি ম্যারিন, মানে তার মৃত গার্লফ্রেন্ডের বাবা, নিজের লোকজনদের সাথে মোমবাতি জ্বালাচ্ছে মেয়ের আত্মার শান্তির জন্য। সাথে সে বলছে আইজি তার কর্মের সাজা পাবে। দূরে বসে আইজি এসব কিছু দেখছিল, আর এতে সে খুব দুঃখ পায়, কারণ ম্যারিনের বাবার থেকে সে এমনটা আশা করেনি, কারণ সে তাকে খুব ভালোভাবেই জানতো। এরপর আইজি গডের কাছে গিয়ে চিল্লাতে চিল্লাতে বলে সে এমনটা তার সাথে কেন করলো। ঠিক এমন সময় এখানে একটা মেয়ে আসে। এই মেয়েটি আইজি আর লিয়ের ছোটবেলার বন্ধু। সে আইজিকে শান্ত হতে বলে, কিন্তু আইজি কাঁদতে কাঁদতে গডকে বলে সে ম্যারিনের সাথে এমনটা কিভাবে করলো, কারণ ম্যারিন সবসময় গডকে মানতো। পরের দিন আইজি দেখে তার মাথার দুই ধারে দুটো শিঙের মতো কিছু বের হচ্ছে। সে খুব আশ্চর্য হয়ে যায়, দৌড়ে বেরিয়ে পড়ে হসপিটালে শিং কাটতে। কিন্তু ডাক্তার এমনটা দেখে একটু আশ্চর্য হয় না। যখন সে বাইরে বসে ফর্ম ফিল আপ করছিল, তখন সেখানে থাকে এক মহিলা, তাকে বলে আমার না মন করছে আমার মেয়েকে লাথি মেরে ফেলে দিতে। আসলে এখানে তার মেয়ে আর সে আগে থেকেই বসেছিল, আর এখন সে তার যা যা মনে হচ্ছে সবকিছু আইজিকে বলে দিচ্ছিল। আসলে তার মুখ থেকে এই সমস্ত সত্যি কথা আইজির মাথায় ওঠা ওই শিঙের জন্য হচ্ছিল। আইজি কিছু বুঝতে না পেরে উঠে চলে যায়। যখন সে ফর্ম রিসেপশনিস্টের হাতে দেয়, রিসেপশনিস্ট তাকে বলে আমি কি ওই মহিলাকে বাইরে বের করে দেবো, আমার মনে হয় তার জন্য তোমার অসুবিধা হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে সে উঠে ওই মহিলাকে বাইরে বেরিয়ে যেতে বলে। এতে মহিলা প্রচন্ড রেগে যায়, আর খুব জোরে কাচের গার্ডের উপর হাত মারে। তাকে থামানোর জন্য যখন আইজি তার হাত ধরে, তার চোখের সামনে একটা ভিশন ভেসে ওঠে। সে দেখতে পায় এই মহিলার বাইরে এক জায়গায় অ্যাফেয়ার আছে, আর সে তার মেয়েকে একটুও ভালোবাসে না। এখন মহিলা সেখান থেকে চলে যায়। এরপর এই ছোট্ট বাচ্চাটি এখানে এসে আইজিকে বলে আমি আমার মাকে প্রচন্ড ঘৃণা করি, তাকে একদম পছন্দ করি না, আমি তাকে জ্বালিয়ে মেরে দিতে চাই। আসলে ওই মহিলা একদম ভালো মা ছিল না। এরপর আইজি ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার এই শিং দেখে একদমই ইগনোর করে, যেন এটা কোনো সাধারণ ব্যাপার। কিন্তু আইজি বলে না, তুমি আমার এই শিং কেটে বাদ দিয়ে দাও। এখন ডাক্তার তাকে শিং বের করার জন্য অজ্ঞান করে দেয়। অজ্ঞান অবস্থাতে তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় সে প্রথমবার কিভাবে ম্যারিনকে দেখেছিল, কিভাবে তার সাথে পরিচয় হয়, সেই সমস্ত কথাও দেখে। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার শিং এখনো কাটা হয়নি, আর এখন ডাক্তার অন্য কোনো জায়গায় ব্যস্ত রয়েছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে তার বন্ধু লিয়ের সাথে দেখা করে, কিন্তু এখানে সে তার সাথে কথা বলতে বলতে নোটিশ করে যে তার বন্ধু তার শরীরে ওই শিং দেখতে পাচ্ছে না। সে খুব আশ্চর্য হয়ে যায়। সেভাবে মনে হয় ভালো মানুষরা শিং দেখতে পায় না, আর আমি প্রচন্ড খারাপ মানুষ, তাই আমার মাথায় শিং বেরিয়েছে। এবার যখন সে ঘরে গিয়ে নিজের মাকে তার সমস্ত প্রবলেমের কথা বলে, তখন তার মা তার একটাও কথা শুনতে চায় না, আর চেঁচিয়ে বলে খুব ভালো হতো যদি তুমি জন্মই না নিতে।
এসব শুনে তার মন খুব খারাপ হয়ে যায় আর সে তার বাবার কাছে যায়। এখন তার বাবা তাকে বলে, তোমার মেরিনকে মারা উচিত হয়নি, তুমি কেন মারলে তাকে? এখন আইজি বলে, বাবা আমি মারিনি মেরিনকে, আমি তাকে খুব ভালোবাসতাম, তাছাড়া সে আমার সব থেকে ভালো বন্ধু। কিন্তু তার বাবা তার একটাও কথা বিশ্বাস করে না। এরপর তার বাবা বলে, ল্যাবে আগুন আমিই লাগিয়েছি যাতে সেখানকার সমস্ত এভিডেন্স আগুনে জ্বলে যায় আর তুমি বেঁচে যাও। এখন আইজি রেগে গিয়ে বাবার উপর চিল্লে বলে, যদি তুমি ল্যাবে আগুন না লাগাতে তাহলে এতদিন আমি নির্দোষ প্রমাণ হয়ে যেতাম আর আসল খুনিদেরও ধরা যেত। এখন সেখান থেকে সে বেরিয়ে যায় আর নিজের বন্ধু লিকে সবকিছু জানায়। এবার দেখা যায় সমস্ত রিপোর্টার্সরা তার পিছন পিছন দৌড়াচ্ছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। দেখে আইজি বলে, তোমাদের মধ্যে আমার ইন্টারভিউ সেই নিতে পারবে যে সব থেকে বেস্ট হবে। এই কথা শুনে সমস্ত রিপোর্টাররা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। সুযোগ বুঝে আইজি এখান দিয়ে পালিয়ে যায়। এরপর সে একটা ক্যাফের ভিতরে ঢোকে। ক্যাফের ভিতরে ঢুকতেই ক্যাফের ওনার বলে, আমি আমার এই ক্যাফে জ্বালিয়ে দিতে চাই যাতে আমি ইন্স্যুরেন্সের পয়সা পেয়ে যাই। আইজি আশ্চর্য হয়ে যায় এসব শুনে। আসলে সবাই তার সামনে আসলেই তাদের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায় তার এই সিংয়ের কারণে। এখন ক্যাপের মধ্যে বসে থাকা সমস্ত লোকদেরকে সে জিজ্ঞাসা করে, এখানে কি কেউ এমন আছে যে মেরিনের খুনের ব্যাপারে কিছু জানে? সেখানে বসে থাকা একটি লোক বলে, এক ওয়েটার তোমার আর মেরিনকে ড্রিঙ্ক দিয়েছিল আর সেই এই বয়ান দিয়েছে যে সে দেখেছে তুমি সেখান থেকে মেরিনকে খিঁচে সেই রাতে বাইরে নিয়ে গেছিলে যে রাতে তার খুন হয়েছিল। এসব শুনে সে সেখান থেকে বেরিয়ে যায়, এসে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসে সে মেরিনকে দেবার জন্য যে আংটিটা কিনেছিল সেটা খুলে দেখে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যেদিন রাতে সে মেরিনকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে ভেবেছিল ঠিক সেই দিনই তার খুন হয়েছে। সে এই ব্যাপারে কিচ্ছু জানতো না। সেদিন সে নিজের ভাই আর লিকে ইনভাইটও করেছিল। যখন রাতের বেলা মেরিনের কাছে আসে সেই সময় এক ওয়েটার তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করেছিল, কিন্তু সে তাকে প্রপোজ করার আগেই মেরিন বলে, এবার আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ আমার মনে হয় না এখন আমরা আর একসাথে থাকতে পারবো। শুনে আইজি প্রচন্ড দুঃখ পায়। সে বলে, তুমি ছোটবেলা থেকে আমার সাথে বিয়ে করার কথা দিয়েছিলে আর এখন তুমি আমাকে বলছো তুমি ব্রেকআপ করতে চাও? এই বলে সে রাগের মাথায় বাইরে বেরিয়ে আসে। পরের দিন সকালে তার গাড়ির দরজা নক হয়। খুলতেই দেখে তার সামনে পুলিশ দাঁড়িয়ে। পুলিশ তাকে জানায় মেরিন খুন হয়ে গেছে আর আমাদের প্রথম সন্দেহটা তোমার উপর। এখন সিন চেঞ্জ হয়, আবার গল্প বর্তমানে আসে। এখন আইজি সেই ওয়েটার্সের সামনে গেছে, তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন আমাকে সত্যিটা বলো। এখন মেয়েটি বলে, আমি তো মিথ্যে বয়ান দিয়েছিলাম, এই জন্য দিয়েছিলাম যাতে আমি টিভি নিউজ পেপারে ফেমাস হতে পারি। আইজি বলে, তোমার এই বয়ানে কোনো লাভ হবে না তোমার, কারণ তুমি ছাড়াও সেখানে আরো অনেক লোক বসেছিল, তারা জানে আমি মেরিনকে খিঁচে নিয়ে যাইনি। এরপর আইজি নিজের ভাইয়ের সাথে দেখা করে। তার সামনে যেতেই তার ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা বেরিয়ে যায়। সে বলে, যে রাতে মেরিন খুন হয়েছিল সেই রাতে আমি তাকে ড্রপ করতে তার ঘরে গেছিলাম। শুনে আইজি ভাইকে মারতে শুরু করে, কারণ পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল তখন সে এই সত্যি কথাটা তাদেরকে বলে। এখন আইজি একটা ভিশন দেখে। সে দেখে সেই রাতের ঘটনা, যেদিন তার ভাই মেরিনকে নিয়ে তার ঘরে ছাড়তে যাচ্ছিল। সেদিন তার ভাই প্রচন্ড ড্রিঙ্ক করেছিল, সে নেশায় চুর হয়েছিল আর সেই কারণেই মেরিন ভয় পেয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। এরপর আইজির ভাইয়ের চোখ লেগে যায়। যখন তার চোখ খোলে সে দেখে তার হাতে রক্ত লেগে আছে আর তার পাশেই একটা বড় পাথর যেটি রক্তে মাখামাখি। এসব দেখে সে খুব ভয় পায়, সাথে চিন্তিত হয়ে পড়ে। যখন সে গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে যায় সে দেখে সেখানে মেরিনের মৃতদেহ পড়ে আছে। এসব দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। দৌড়ে নদীর ধারে গিয়ে নিজের রক্তমাখা কাপড় আর সেই পাথরটা নদীতে ফেলে দেয়। দেখে আইজি তার ভাইকেই দোষ দেয়। সে বলে, তুই মেরিনকে মেরেছিস বলে সে নিজের ভাইকে আবার মারতে শুরু করে। এতক্ষণ এখানে পুলিশ চলে আসে আর তারা মারপিট করার কারণে আইজিকে থানায় তুলে নিয়ে যায়। পরের দিন সকালে লি তাকে ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু এই সময় আইজি দেখে লি এর গলায় একটা চেন আর তাতে ঝুলছে একটা ক্রস। সে আশ্চর্য, কারণ সে দেখে তার গলায় যে ক্রসটা রয়েছে সেটা মেরিন পরতো। এখন আশ্চর্য হয়ে সে লিকে জিজ্ঞাসা করে, তুই এই ক্রসটা কোথায় পেয়েছিস? লি উত্তর দেয়, এটা মেরিন নিজেই আমাকে দিয়েছে। সেদিন মেরিন তোমাকে ব্রেকআপের কথা বলেছিল, আসলে সে যার জন্য তোমাকে ছাড়তে চাইছিল সেই ছেলেটা আমি। এসব শুনে আইজি হতবাক হয়ে যায়। সে দুঃখে ভেঙে পড়ে, ভাবে আমারই গার্লফ্রেন্ড আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে আমাকেই চিট করছিল, এরা দুজন আমাকে চিট করেছে। এখন সে রাগে খুব স্পিডে গাড়ি চালিয়ে মেরিনের বাবার কাছে যায়। গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে মেরিন কোনোদিন আপনার কাছে কোনো অন্য ছেলের ব্যাপারে কিছু বলেছিল কি? শুনে মেরিনের বাবা বলে, না, ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসতো, তোমার নাম নিত, কিন্তু তুমি তো তাকে মেরে দিয়েছো আর এখন আমি তোমাকে মারার আগে তুমি এখান দিয়ে এরপর আইজি এক নির্জন জায়গাতে গিয়ে নিজের শিং বের করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তার শরীর থেকে বের হয় না। ঠিক এমন সময় সে দেখে তার দিকে ধেয়ে আসছে অনেক বিশাল বিশাল সব সাপ, আর এটাও ওই শিংয়ের জন্যই হচ্ছিল। এখন আইজি নোটিস করে এই শিং তার উইকনেস নয়, এটা হলো তার স্ট্রেংথ। সে সব মানুষদের মনের কথা জানতে পারে। এরপর সে সোজা সেই ওয়েটারের কাছে আসে
যে তার নামে মিথ্যে বয়ান দিয়েছিল। এখন আইজির কাছে আসা সেই সাপগুলো এই মেয়েটিকে মেরে দেয়। আসলে আইজি এর আগে অনেকবার তাকে রিকোয়েস্ট করেছিল তার বয়ান ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই তা করতে রাজি হয়নি। এখন সে তার ভাইয়ের কাছে আসে, দেখে তার ভাই প্রচুর ড্রাগস নিচ্ছে। এখন সে নিজের পাওয়ারের সাহায্যে তার ভাইকে সমস্ত ড্রাগস খেতে বলে, আর সে তেমনটাই করে। এতে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। আইজি তার ভাইয়ের সাথে এমনটা এই জন্যই করেছিল কারণ সে প্রথমবার যখন মেরিনের বডি দেখেছিল তখন সে পুলিশের কাছে না গিয়ে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত নিশান মিটিয়ে দিয়েছিল। সে ভাবে হয়তো সঙ্গে সঙ্গে খবর পেলে মেরিনকে বাঁচানো যেত বা কিছু না কিছু করা যেত। এবার দেখা যায় লি আইজির সাথে দেখা করতে এসেছে। সে তার কাছে এসে বলে, এতে আমার কোনো দোষ নেই, তোমাকে ছাড়ার ডিসিশন মেরিনের ছিল। কিন্তু আইজি প্রচন্ড রাগে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলা থেকে মেরিনের লকেট ছিনিয়ে নেয়। যখনই সে তার গলা থেকে লকেট ছিনিয়ে নেয় সে তার সামনে একটা ঘটনা দেখতে পায় এতদিন লি মেরিনের ওই লকেটের কারণেই প্রোটেক্টেড ছিল। এরপর সে দেখতে পায় যখন সেই রাতে আইজির ভাই মেরিনকে ড্রপ করতে যাচ্ছিল তাদের পিছন পিছন লিও নিজের গাড়িতে করে আসছিল। যখন সে দেখে তার ভাই নেশায় চুর হয়ে পড়েছে তখন সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। মেরিনকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মেরিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, তুমি এসব কি করছো আমার সাথে? লি বলে, তুমি আইজির সাথে আমার জন্যই ব্রেকআপ করছো না, তাহলে এখন মানা কেন করছো আমাকে? কিন্তু মেরিন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তার সাথে অন্য কারণে ব্রেকআপ করছি, আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি, আমি আইজিকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসি না। এসব শুনে লি প্রচন্ড রেগে যায় আর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে নোংরামো করার চেষ্টা করে। এতে মেরিন নিজেকে বাঁচাতে গিয়ে লিয়ের হাতে খুব জোরে কামড়ে নেয় আর লি পাশে পড়ে থাকা একটা পাথর তুলে মেরিনের মাথায় মারে, আর সেই কারণেই সেখানেই তার মৃত্যু হয়। এসব ভিশন দেখে আইজি আশ্চর্য হয়ে যায়। এখন সে জেনে গেছে মেরিনকে কে মেরেছে। এখন লি পিছন থেকে এসে আইজিকে বলে, আমি ওই পাথর রেখে রক্ত তোমার ভাইয়ের শরীরে লাগিয়েছিলাম যাতে সব দোষ তার উপর এসে পড়ে। বলতে বলতে সে আইজিকে মারে আর তাকে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আইজি নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে ভগবানের উপর বিশ্বাস রেখে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে নদীতে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে আইজির নিজের গাড়ির মধ্যে নদীতে পড়ে মৃত্যু হয়েছে আর তার বডি এখনো পর্যন্ত কেউ পায়নি। অন্যদিকে দেখা যায় আইজির ভাই এখন হসপিটালে ভর্তি। পরের সিনে দেখা যায় আইজি এখন জল থেকে বেরিয়ে এসেছে, সে এখনো বেঁচে রয়েছে, তবে তার পুরো শরীর আগুনে ঝলসে গেছে। এখন সোজা সে মেরিনের বাবার কাছে গিয়ে তার মেয়ের আসল খুনির ব্যাপারে বলে। তারপর সে তার বাবার হাতে মেরিনের সেই লকেটটা দেয়। এখন তার বাবা সেই লকেটটি আইজির হাতে দিয়ে বলে, আমার থেকে বেশি তোমার এটা দরকার এখন। এরপর যখন সে সেটা পরে সে আবার একদম আগের মতো হয়ে যায় আর তার সিংহ গায়েব হয়ে যায়। এরপর সে মেরিনের সাথে সব থেকে বেশি সময় যেখানে কাটাতো সেই ট্রি হাউসে যায়। সেখানে সে মেরিনের একটা চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল, এই চিঠিটা তুমি আমার মৃত্যুর পরই পড়তে পারবে। আমরা একসাথে যে স্বপ্ন দেখেছিলাম তা কোনোদিন পূরণ হবে না, কারণ আমি ফ্যামিলি ক্যান্সারের কারণে মারা যাব আর তোমার সাথে লাইফ স্পেন্ড করতে পারবো না। আর আমি চাই না আমার জন্য তোমার জীবন খারাপ হয়, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি আর সব সময় বাসবো। এসব পড়ে আইজি বুঝতে পারে মেরিন আসলেই তার সাথে ব্রেকআপ কেন করতে চাইছিল আর লিয়ের ভূমিকাও তার জীবনে ঠিক কেমন ছিল। এখন আইজি তার ভাইয়ের কাছে যায়, গিয়ে সেই সমস্ত ঘটনা তাকে বলে। সাথে সে বলে, যাই হয়ে যাক আমি লিকে ছাড়বো না। শুনে তার ভাই বলে, আমিও তোমার সাথে যেতে চাই। এখন আইজি লিকে নিয়ে সেই জঙ্গলে যায়। সে লিকে বলে, আমি জেনে গেছি তুমি মেরিনকে মেরেছো। লি বলে, তুমি এসব কি বলছো? আমি কেন মেরিনকে মারবো? আমি তাকে মারিনি। আইজি বলে, মিথ্যে বলা বন্ধ করো, অনেক মিথ্যে বলেছো জীবনে, এবার চুপ করো। এখন দেখা যায় এখানে পুলিশ অফিসার আর আইজির ভাইও পৌঁছে গেছে। এদের সবার মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। এখন লি গুলি চালায় আর সেই গুলি গিয়ে লাগে আইজির ভাইয়ের পায়ে, আর এখন লি পুলিশকেও মেরে দেয়। এসব দেখে আইজি মেরিনের লকেট একটু সময়ের জন্য শরীর থেকে সরিয়ে দেয় আর সে এক ভীষণ ভয়ঙ্কর ডেভিলে রূপান্তরিত হয়। লি তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার গায়ে গুলি লাগলেও তার কিচ্ছু হয় না। এরপর দৌড়ে এসে আইজি লিয়ের পেটে শিং ঢুকিয়ে দেয়। এরপর এক ভীষণ বড় ভয়ঙ্কর সাপ লিয়ের মুখের ভিতর ঢুকে মুখের ভেতর থেকে তার পেটে চলে যায়, আর এখানেই লিয়ের মৃত্যু হয়। ওদিকে দেখা যায় আইজি মেরিনের ওই লকেট পরার সময় পায়নি আর সে তার ভাইয়ের সামনেই পাথরে পরিণত হয়, আর কিছুক্ষণের মধ্যেই এখানে সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আমরা দেখতে পাই এখন আইজি মেরিনের সাথে পরের জীবনে একসাথে রয়েছে আর তারা একসাথে খুব খুশি, তারা একে অন্যকে খুব ভালোবাসছে। আর এরই সাথে এই সুন্দর গল্পটি এখানেই সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।